শুভ সন্ধ্যা সবাইকে। আজ 2 মে 18 বৈশাখ শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, সভা চলাকালীন গৌরব গগৈকে কালো পতাকা, তীব্র উত্তেজনা। ওয়াকফ আইন নিয়ে উত্তপ্ত বিতর্ক, 5 মে সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে দেশ। চিকিৎসকদের বাধ্যতামূলকভাবে জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করতে হবে বলল সুপ্রিম কোর্ট। অযোধ্যায় রামপথের 14 কিলোমিটার এলাকায় মদ মাংস নিষিদ্ধ, পান গুটখা সিগারেটের বিজ্ঞাপনেও লাগাম। পাক প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল ব্লক করার সিদ্ধান্ত নিল মোদী সরকার। শরবত জেহাদ নিয়ে ফের ভিডিও প্রকাশ, রামদেবকে তীব্র ভর্ৎসনা আদালতের। দেশের ডিজিটাল মিডিয়াকে আরও মজবুত করবে মুম্বাইয়ের আইআইসিটি, নির্মাণে মোদির বরাদ্দ 400 কোটি। এবং সর্বশেষ খবরটি হলো, ট্রেডিং কেলেঙ্কারিতে গ্রেফতার বিশাল তার্কিকের জামিন 1 বছর পর। এবারে শুনুন বিস্তারিত খবর। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে কংগ্রেসের সাংসদ গৌরব গগৈর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন নলবাড়ির স্থানীয় বাসিন্দারা। একটি নির্বাচনী সমাবেশ চলাকালীন জনতা গৌরব গগৈর বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে কালো পতাকা প্রদর্শন করেন। গৌরব গগৈ ফিরে যাও, গৌরব গগৈ পাকিস্তানের এজেন্ট, হুঁশিয়ার, গৌরব গগৈ হায় হায়, এর মতো স্লোগানগুলি বাতাসে ভেসে উঠছিল, পরিস্থিতিকে আরও তীব্র করে তুলছিল। উল্লেখযোগ্যভাবে গৌরব গগৈ আজ নলবাড়িতে একটি কংগ্রেসের নির্বাচনী সভায় অংশ নিতে এসেছিলেন। স্থানীয়রা ক্ষুব্ধ হয়েছিলেন এই অভিযোগে যে কংগ্রেসের সাংসদ গোপনে পাকিস্তানে গিয়ে সেখানে 15 দিন কাটিয়েছেন। এর ফলস্বরূপ স্থানীয় বাসিন্দারা চলমান সভার সময় একটি তীব্র প্রতিবাদ প্রদর্শন করেন। পরিস্থিতি বাড়তে দেখায় গৌরব গগৈ নিরাপত্তার বয়ে অন্য একটি পথ দিয়ে পালিয়ে যান। পরবর্তী খবরটি হলো, ওয়াকফ আইন নিয়ে উত্তপ্ত বিতর্ক, 5 মে সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে দেশ। ওয়াকফ সংশোধনী আইন 2025-এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে 70টি বেশি আবেদন দায়ের করা হয়েছে। এই আইনের বৈধতা নিয়ে শুনানি চলছে এবং পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে 5 মে। শুক্রবার একটি নতুন আবেদন দায়ের করা হলেও প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ তা গ্রহণ করতে অস্বীকার করে 5টি প্রধান আবেদনের উপরই শুনানি চালিয়ে যাওয়ার কথা জানায়। আদালত জানিয়েছে, নতুন আবেদনকারীদের বিদ্যমান মামলায় হস্তক্ষেপের আবেদন দাখিল করতে হবে। মুসলিম পক্ষের পক্ষ থেকে জমিল মার্চেন্ট এবং মৌলানা আরশাদ মাদানী হলফনামায় দাবি করেছেন, এই সংশোধন সংবিধানের 26 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করে, যা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের বিষয় পরিচালনার স্বাধীনতা দেয়। তারা 2020 সালের মোহাম্মদ সলিম বনাম ভারত সরকার মামলার রায় উল্লেখ করে বলেন, ধর্মীয় অধিকারের ব্যাখ্যা ইতিমধ্যেই স্পষ্ট। কেন্দ্র সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে আইনকে ন্যায্য প্রমাণ করছে, বলেন জমিয়ত উলামা হিন্দের আইনজীবী কপিল সিব্বাল। অন্যদিকে কেন্দ্রীয় সরকার 1332 পৃষ্ঠার হলফনামায় জানিয়েছে, ওয়াকফ সম্পত্তি 2013 সালের পর 20 লাখ হেক্টর বেড়েছে, যা চমকপ্রদ। তারা দাবি করে ওয়াকফ বাই ইউজার সম্পত্তির নিবন্ধন 8 এপ্রিল 2025-এর মধ্যে বাধ্যতামূলক এবং এটি কোনো মুসলিমের ওয়াকফ বর্ণনের অধিকারে হস্তক্ষেপ করে না। সরকার অভিযোগ করেছে, জনমনে ভ্রান্তি ছড়ানোর জন্য ইচ্ছাকৃত ভুল বর্ণনা তৈরি করা হচ্ছে। কেন্দ্র আশ্বাস দিয়েছে, 5 মে পর্যন্ত কোনো ওয়াকফ সম্পত্তি ডিনোটিফাই করা হবে না এবং কেন্দ্রীয় বা রাজ্য ওয়াকফ বোর্ডে নতুন নিয়োগ হবে না। 5 মের শুনানিতে আদালত প্রাথমিক আপত্তি এবং অন্তর্বর্তী আদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, এই মামলা ধর্মীয় স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকারের সঙ্গে জড়িত, তাই এটি গুরুত্বপূর্ণ হবে। এই শুনানি ওয়াকফ সম্পত্তির ভবিষ্যৎ এবং সংবিধানের ভারসাম্য নির্ধারণ করবে, বলেন আইনজীবী তরুণ গুপ্তা। সবার চোখ এখন সুপ্রিম কোর্টের দিকে। পরবর্তী খবর, চিকিৎসকদের বাধ্যতামূলকভাবে শুধু জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করতে হবে, এমনই একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল দেশের সর্বোচ্চ আদালত। একটি জনস্বার্থ মামলার শুনানিতে বিচারপতিরা বলেন, ওষুধ কোম্পানির অনৈতিক বিপণন রোধে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। বিচারপতি বিক্রমনাথ, বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এদিন মন্তব্য করেন, আমাদের মতে চিকিৎসকদের শুধুমাত্র জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করাই বাধ্যতামূলক হওয়া উচিত। এটা মামলাকারীদের আবেদনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিচারপতি সন্দীপ মেহতা জানান, রেজিস্টার্ড চিকিৎসকরা কোনো কোম্পানির নাম উল্লেখ করে প্রেসক্রিপশন দিতে পারেন না। রাজস্থানে ইতিমধ্যে এই বিষয়ে নির্বাহী নির্দেশ জারি হয়েছে। যদি এই নির্দেশ দেশব্যাপী কার্যকর করা হয়, তবে তা এক বিশাল পরিবর্তন আনবে। জনস্বার্থ মামলাটি দায়ের করেছে ফেডারেশন অফ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং অন্যান্যরা। পিটিশনে দাবি করা হয়েছে, ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি চিকিৎসকদের প্রভাবিত করতে বিপুল অর্থ ব্যয় করছে, যার ফলে বাড়ছে ওষুধের অতিরিক্ত প্রেসক্রিপশন এবং নাগরিকদের জীবনের অধিকার ও স্বাস্থ্য অধিকারে হস্তক্ষেপ করছে।
সিনিয়র আইনজীবী সঞ্জয় ফারিক বলেন, ওষুধ কোম্পানিগুলির বিরুদ্ধে কার্যত কোনো বাধ্যতামূলক আইন নেই। তাদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবী কর ছাড়া কিছু কার্যকর পদক্ষেপ নেই, অথচ চিকিৎসকদের ক্ষেত্রে আইন বিদ্যমান। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল ইতিমধ্যেই চিকিৎসকদের জেনেরিক ওষুধ প্রেসক্রিপশনের নির্দেশ দিয়েছে। তবে উল্টো দিকে ন্যাশনাল মেডিকেল কমিশন তাদের 2023 সালের প্রফেশনাল কন্ডাক্ট রেগুলেশনস আপাতত স্থগিত রেখেছে, যেখানে চিকিৎসকদের শুধুমাত্র জেনেরিক ওষুধ লিখতে বলা হয়েছিল। পিটিশনে অভিযোগ করা হয়েছে, ঔষধ বিপণন অনুশীলনের অভিন্ন কোড কেবল একটি স্বেচ্ছাসেবী এবং এর কোনো আইনি বৈধতা নেই। ফলে ঔষধ কোম্পানিগুলি অনায়াসে চিকিৎসকদের উপহার, অর্থ, ভ্রমণ সুবিধা ইত্যাদি দিয়ে প্রভাবিত করতে পারছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ঔষধ বিপণন অনুশীলনের অভিন্ন কোড বর্তমানে স্বেচ্ছায় বাস্তবায়িত হচ্ছে। তবে সংসদের স্থায়ী কমিটির 45তম প্রতিবেদন বিবেচনাধীন, যেখানে এই কোডকে আইনি রূপ দেওয়ার সুপারিশ করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে $650 ওষুধ প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকার ফ্রি গিফট বিতরণের অভিযোগ এনেছে সিবিডিটি। এই বিষয়টিও মামলায় উত্থাপিত হয়েছে। এই গুরুত্বপূর্ণ মামলা ফের শুনানির জন্য জুলাই মাসে উঠানো হবে বলে আদালত জানিয়েছে। বিচারপতি বিক্রমনাথ, বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এদিন মন্তব্য করেন, আমাদের মতে চিকিৎসকদের শুধুমাত্র জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করাই বাধ্যতামূলক হওয়া উচিত। এটা মামলাকারীদের আবেদনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। পরবর্তী খবর, অযোধ্যার রামপথের 14 কিলোমিটার এলাকায় মদ মাংস নিষিদ্ধ, পান গুটখা সিগারেটের বিজ্ঞাপনেও লাগাম। অযোধ্যার রামপথের 14 কিলোমিটার এলাকায় মদ ও মাংসের বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া পান, গুটখা, বিড়ি, সিগারেট এবং অন্তর্বাসের বিজ্ঞাপনের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। অযোধ্যা পৌর নিগম এই বিষয়ে একটি প্রস্তাব পাশ করেছে, যা রাম মন্দিরের আশেপাশের এলাকা এবং ফৈজাবাদ শহরের কিছু অংশেও প্রভাব ফেলবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শহরের ধর্মীয় পরিবেশ ও পবিত্রতা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে। এই নিষেধাজ্ঞা অযোধ্যার আধ্যাত্মিক মূল্যবোধকে সম্মান জানানোর একটি পদক্ষেপ, বলেন অযোধ্যার মেয়র গিরিশপতি ত্রিপাঠী। নিষেধাজ্ঞার বাস্তবায়নের বিস্তারিত পরিকল্পনা শীঘ্রই ঘোষণা করা হবে। রামপথ, যা অযোধ্যা ও ফৈজাবাদ শহরকে সংযুক্ত করে রাম মন্দিরের একটি গুরুত্বপূর্ণ পথ। এই পথের 5 কিলোমিটার অংশ ফৈজাবাদ শহরের মধ্যে পড়ে, যেখানে বর্তমানে মাংস ও মদ বিক্রির দোকান রয়েছে। নতুন প্রস্তাবে এই সমগ্র 14 কিলোমিটার এলাকায় মদ ও মাংস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে। এছাড়া পান, গুটখা, তামাকজাত পণ্য এবং অন্তর্বাসের বিজ্ঞাপনও নিষিদ্ধ হবে। অযোধ্যা পৌর নিগমের কার্যনির্বাহী কমিটি, যেখানে মেয়র, ডেপুটি মেয়র এবং 12 জন কাউন্সিলর রয়েছেন, এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। কমিটির একমাত্র মুসলিম কাউন্সিলর সুলতান আনসারি, যিনি বিজেপি থেকে নির্বাচিত, এই প্রস্তাব সমর্থন করেছেন। অযোধ্যায় দীর্ঘদিন ধরে মাংস ও মদ বিক্রি বন্ধ রয়েছে, তবে নতুন প্রস্তাব ফৈজাবাদের কিছু অংশকে অন্তর্ভুক্ত করে রামপথের পুরো এলাকায় এই নিষেধাজ্ঞা প্রসারিত করছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ রাম মন্দিরের ক্রমবর্ধমান তীর্থযাত্রীদের জন্য একটি পবিত্র ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করবে। এই সিদ্ধান্ত ভক্তদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রকাশ করে এবং অযোধ্যার সাংস্কৃতিক ঐতিহ্যকে শক্তিশালী করবে, বলেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী রামেশ্বর প্রসাদ। তবে ফৈজাবাদের কিছু ব্যবসায়ী এই নিষেধাজ্ঞার কারণে আয়ের ক্ষতির আশঙ্কা করেছেন। পৌর নিগম শীঘ্রই এই নিষেধাজ্ঞার সময়সীমা ও বাস্তবায়নের বিস্তারিত প্রকাশ করবে, যা অযোধ্যার ধর্মীয় পরিচিতিকে আরো জোরদার করবে। পরবর্তী খবর, পহেলগাঁও আবহে ফের বড়সড় পদক্ষেপ কেন্দ্রের। এবার খুদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ইউটিউব চ্যানেল বন্ধ করার সিদ্ধান্ত নিল মোদী সরকার। পাক প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল থেকে ভারত বিরোধী এবং উস্কানিমূলক ভিডিও পোস্ট করা হচ্ছিল বলে অভিযোগ। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এবার ওই অ্যাকাউন্টটি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। শুধু কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক নয়, পহেলগাঁও হামলার প্রেক্ষিতে প্রচার মাধ্যমেও বেছে বেছে নিষিদ্ধ করা হচ্ছে পাকিস্তানিদের। বলা ভালো, পাকিস্তানের সঙ্গে এক প্রকার ডিজিটাল যুদ্ধের পথে হাঁটছে সরকার। ইতিমধ্যেই পাকিস্তান সরকার সেদেশের বেশ কিছু সেলিব্রিটির ইউটিউব চ্যানেল বন্ধ করা হয়েছে। একাধিক প্রাক্তন ক্রিকেটারের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ব্লক করা হয়েছে। দিন 2 আগে পাক প্রতিরক্ষা মন্ত্রীর এক্স হ্যান্ডেলও ব্লক করেছে ভারত। এবার সরাসরি প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল দেশে ব্লক করা হলো, যা রীতিমতো নজিরবিহীন। পাকিস্তান এর পাল্টা কি পদক্ষেপ করে সেদিকেও নজর থাকবে। পরবর্তী খবর, শরবত জাহাজ নিয়ে ফের একবার আদালতের রুশের মুখে যোগগুরু বাবা রামদেব। রুহ আফজা বিতর্ক আবার উস্কে নতুন করে একটি ভিডিও আপলোড করেন বাবা রামদেব, আর তাতেই শুরু বিতর্ক। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল দিল্লি হাইকোর্টে। সেখানে রামদেবকে ভর্ৎসনা করে আদালত। বিষয়টি নিয়ে বলতে গেলে বিচারপতি অমিত বনসল বলেন, উনি কারো নিয়ন্ত্রণাধীন নন।
তাছাড়া উনি নিজের জগতেই বাস করেন। গত কয়েকদিন আগে আদালত হামদর্দ ন্যাশনাল ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার রুহ আফজা সিরাপ নিয়ে যে কোনো ধরনের মন্তব্য করতে মানা করেছিল রামদেবকে, এমনকি এ নিয়ে কোনো প্রকার ভিডিও প্রকাশ যাতে না করা হয় সেই নির্দেশও দেওয়া হয়েছিল। যদিও আদালতের সেই নির্দেশ উড়িয়ে নতুন করে একটি ভিডিও আপলোড করেন রামদেব, আর এতেই ক্ষুব্ধ হন দিল্লি হাইকোর্টের বিচারক। আদালতের নির্দেশ ভঙ্গ করার জন্য রামদেবকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হবে বলেও জানিয়ে দেন তিনি। এদিকে আদালতের এই মন্তব্যের পরই রামদেবের আইনজীবী রাজীব নায়ার জানান 24 ঘন্টার মধ্যে ওই বিতর্কিত ভিডিও তুলে নেওয়া হবে। রুহ আফজাকে সর্বোচ্চ জেহাদের অঙ্গ বলে আগেই বিতর্কে জড়িয়েছিলেন যোগগুরু বাবা রামদেব। একটি ভিডিওতে তিনি বলেছিলেন, যদি আপনারা অন্য কোম্পানির শরবত খান তাহলে সেই লভ্যাংশ যাবে মসজিদ মাদ্রাসা তৈরি করতে, কিন্তু পতঞ্জলি শরবত কিনলে সেই টাকায় গুরুকুল নির্মাণ হবে। এই মন্তব্যকে চ্যালেঞ্জ করে হামদর্দ কোম্পানি আদালতে মামলা করে। এরপরই রামদেবের এ ধরনের মন্তব্য সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করে আদালত। পরবর্তী খবর, ট্রেডিং কেলেঙ্কারিতে গ্রেফতার বিশাল তার্কিকের জামিন 1 বছর পর। রাজ্য কমানো অনলাইন ট্রেডিং কেলেঙ্কারিতে গ্রেফতার হয়ে 1 বছর ধরে জেলে থাকার পর খোলা আকাশের নিচে আসার পথ সুগম হলো বিশাল ফুকন ও তার্কিক বোরার। ডিব্রুগড়ের বরবরুয়া থানায় দায়ের হওয়া একটি মামলায় অবশেষে জামিন পেলেন এই দুজন। তবে একই মামলায় গ্রেফতার হয়ে 1 বছর ধরে জেলবন্দি থাকা সুমি বোরা এখনও জামিন পাননি। আজ বিশাল ও তার্কিক ওরফে তপন বোরার মুক্তি হয়েছে। আদালতের নির্দেশনামা বেরোতে দেরি হওয়ার জন্য বৃহস্পতিবার তাদের জেলেই থাকতে হয়েছে। বর্তমানে এই দুজন গুয়াহাটির কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। অন্যদিকে সুমি বোরা এ পর্যন্ত জামিনের জন্য আদালতে আবেদন করেননি। অভিযুক্ত পক্ষের আইনজীবী দেবব্রত শইকিয়া জানান, বিশাল ফুকন ও তার্কিক বোরা বিচারপতি পিজে শইকের আদালতে জামিনের জন্য আবেদন করেছিলেন। গত 29 এপ্রিল এই জামিনের আবেদনের শুনানি হয়েছিল, তবে এই রায় সংরক্ষিত রাখা হয়েছিল। বৃহস্পতিবার সকালে এই আবেদনের রায় দেয় আদালত। তবে আদালতের নির্দেশনামা প্রকাশে দেরি হওয়ার জন্য এদিন তাদের জেলেই থাকতে হয়েছে। তিনি এদিন আরও জানান, সুমি বোরা এখনও জামিনের জন্য আবেদন করেননি। ডিব্রুগড় সদর থানায় বিশাল, সুমি ও তার্কিকের বিরুদ্ধে 352/24 মামলায় ভারতীয় ন্যায় সংহিতার 316(2), 318(4), 420 এবং অবৈধ অর্থ সরবরাহ 2019 আইনের 21(1), 21(2), 21(3) অধীনে মামলা পঞ্জীয়ন করা হয়েছিল। এই মামলাটি ডিব্রুগড়ের নিম্ন আদালতে চলছে। গত বছরের ডিসেম্বরে ডিব্রুগড় পুলিশ আদালতে বিশাল, সুমি ও তার্কিকের বিরুদ্ধে কেস ডায়েরি দাখিল করেছিল। উল্লেখ্য, গত বছরের 2 সেপ্টেম্বর রাজ্য কাঁপানো ট্রেনিং কেলেঙ্কারিতে বিশাল ফুকনকে ডিব্রুগড় পুলিশ গ্রেফতার করে। এরপরই সুমি বোরার নাম বিশালের ব্যবসার সঙ্গে সুমি বোরার নাম যুক্ত বলে তথ্য উঠে আসে, কিন্তু সুমি ও তার স্বামী তার্কিক বোরা আত্মগোপন করেছিল। পরে পুলিশ তাদের গ্রেফতার করে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।